সারাপ মাত্র থানা থেকে ফিরেছে। ৬ তলায় অবস্থিত নিজের অ্যাপার্টমেন্টের সামনে এসে পকেট থেকে চাবি বের করে দরজার লক খুলে ভেতরে প্রবেশ করে। প্রতিদিনের মতো আবারও একটা নিঃসঙ্গ রাত্রি যাপন করতে চলছে সে। এই মস্ত বড় অ্যাপার্টমেন্টে সে একাই থাকে। বাবা মা থাকে গ্রামের বাড়িতে। কাজের সূত্রে তার একা থাকা এখানে। বাবা মাকে বলেছিল এখানে চলে আসার জন্য, কিন্তু গ্রামের মতো বড় গৃহস্থ রেখে ওনারা আসতে পারবে না। আর তার উপরে এই ইট পাথরের শহরে তাদের নাকি দম বন্ধ হয়ে আসে। সারাপ এটা জানার পর থেকে আর বাবা মাকে জোর করে না এখানে এসে থাকার জন্য। তবে মাকে ফোন করলেই বলবে, বিয়ে করে নে বাবা, বিয়ে করে বউকে নিয়ে থাক, আমরা তো তোর কাছে আসতে পারবো না, তাই জলদি জলদি বিয়েটা করে নে। সারাপ এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুরো অ্যাপার্টমেন্টটা নজর বুলিয়ে পায়ের জুতো খুলে স্লিপার পরে ইউনিফর্মের শার্টের বোতাম খুলতে খুলতে নিজের রুমে যায়। সারাপ শাওয়ার নিয়ে নিচে আসে। সারা দিন অফিস করে এসে এবার ক্লান্ত শরীর নিয়ে রান্না করতে হবে। এর কোনো মানে আছে? কোথায় তার জন্য কেউ গরম ভাত রেঁধে অপেক্ষা করবে আর সে আরাম করে খাবে? তা না করে এখন তাকে রান্না করতে হবে। চাইলেই বাইরে থেকে খাবার এনে খেতে পারতো, কিন্তু বাইরের খাবার আর ঘরের খাবারের অনেক পার্থক্য আছে। সারাফ রাইস কুকারে চাল বসিয়ে আর ডিম ভাজি করবে। ছেলেদের জন্য সহজ রান্না হচ্ছে ডিম ভাজি। এর বাইরে আর কিছু করা পসিবল না এই মুহূর্তে। সারাফ রান্না বান্না শেষ করে ডাইনিং টেবিলে খাবার নিয়ে বসলো। এক লোকমা মুখে তুলতেই মায়ের কথা মনে পড়ল। মাকে একটা ফোন করা দরকার। সারাফ মাকে কল করলো। ফোনের অপর প্রান্ত থেকে ভয়েস আসলো সাহেলা বেগমের কণ্ঠস্বর। আব্বা, কেমন আছো তুমি? সারাফ মুস্কি হেসে বলে, ভালো আছি আম্মা। তোমরা সবাই ভালো ভালো আছি আম্মা। তোমরা সবাই ভালো আছো? হ আব্বা, সবাই ভালো আছে। কি করো তুমি? এই তো খাইতেছি। কি দিয়ে খাইতেছো আব্বা? এই তো গরম ভাত, ডিম ভাজি সাথে ঘি। সাহেলা বেগম কণ্ঠ নরম করে বলেন। আর কিছু নাই আব্বা? সারাফ হেসে উত্তর দেয়। আছে তো পানি। ছেলের কথা শুনে সাহেলা বেগম কপট রাগ দেখিয়ে বলেন। একটা চর খাবি আমার হাতে, পাজি ছেলে। মা ছেলে দুজনেই কিছুক্ষণ চুপ রইল। সাহেলা বেগম পুনরায় গলার স্বর নরম করে বলেন। একটা কথা বলবো সারাফ? সারাফ খাবার চিবুতে চিবুতে বলে। কি কথা? তোর আপা একটা কথা বলেছিল ওই দিন। কি কথা বলছো আপা? বলছে তোর জন্য মেয়ে দেখতে আর কতদিন এভাবে খেয়ে না খেয়ে থাকবি। এবার একটা লাল টুকটুকে বউ আনার দরকার, যে তোর সবসময় খেয়াল রাখবে আর আমরাও সবাই একটু নিশ্চিন্তে থাকবো। মায়ের কথা শুনে সারাফ থমকে যায়। ছেলেকে চুপ মেরে যেতে দেখে সাহেলা বেগম বলেন। কি হলো, আমরা কি মেয়ে দেখা শুরু করব? সারাফ সোজাসুজি বলে। না মা, মেয়ে ঠিক করা আছে আমার। সাহেলা বেগম খুশি খুশি গলায় বলেন। সত্যি? কোথা থাকে মেয়ে? তার ঠিকানা দিই, আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। মামা, এতটা উত্তেজিত হওয়ার কিছুই নেই। আগে তার সাথে ভাব হোক, তারপর। ঠিক আছে ঠিক আছে, জলদি জলদি ভাব করে নে। আর আমি গিয়ে তোর বাবাকে খবরটা জানাই। বলেই ফোন কেটে দেয়। সারাফ মুস্কি মুস্কি হাসছে। যাকে সে পছন্দ তার সাথে তো এখনো কথা বলে উঠতেই পারেনি, আর তার মা কিনা বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চাইছে। আজকে লিজার ফোন করবে সে খাওয়া দাওয়া শেষ করে। লিজার ফোন নাম্বারটা দুদিন আগে সারাফ সংগ্রহ করেছে, কিন্তু ব্যস্ততার কারণে আর কল দিয়ে উঠতে পারেনি। যারাকে দিয়ে অয়ন্তীর কাছ থেকে লিজার নাম্বারটা নিয়েছে সারাফ, কিন্তু নাম্বার নেওয়ার সময় যা
তারা যেই পরিমাণে তাকে টিজ করেছে তা বলার বাহিরে। সারাপ খাওয়া দাওয়া শেষ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ছয়তলার উপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে যেন। হিম পড়েছে বাইরে, তাই আর বেশিক্ষণ সময় না থেকে ভেতরে চলে আসে। বেডের উপরে আতশোয়া হয়ে বসে রইল সারাফ, হাতে ফোন। ফোনে স্ক্রিনে জল করছে লিজা নামটি। কল দিবে নাকি দিবে না ভেবে দোটানায় পড়ে গেল। সারাফ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সব জড়তা পেছনে ফেলে শেষমেশ কল করলো লিজাকে, কিন্তু রিং হয়ে গেল, কল আর ধরল না লিজা। মেয়েটা কি ঘুমিয়ে পড়লো নাকি? সারাফ ঘড়ির দিকে তাকিয়ে দেখে সবে মাত্র 10টা বাজে। সারাফ ফোন ঘুরাতে বলে, এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল মেয়েটা। অবশ্য গ্রামের মানুষরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কথাটা বলে বেড সাইডের টেবিলের উপরে ফোনটা রেখে শুয়ে পড়ে। বড্ড ক্লান্ত লাগছে। আগামীকাল আবার শুরু হবে তার কর্মজীবন। শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়া পেয়েই জাহিনের ঘুম ছুটে যায়। জাহিন আড়মোড়া ভেঙে চোখ মেলে তাকায়। পিট চোখে তাকাতেই সামনে ভেসে ওঠে নেহালের প্রতিচ্ছবি। নেহাল পায়ের উপরে পা তুলে বসে আছে সোফায় আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জাহিনের দিকে। জাহিন কিছুক্ষণ অবাক হয়ে নেহালের এমন দৃষ্টি দেখে। এই ছেলে এভাবে তাকিয়ে আছে কেন তার দিকে? জাহিন তর্জনী আর বৃদ্ধা আঙ্গুল দ্বারা চোখ দুটো কষলে নিয়ে শোয়া থেকে উঠে বসে ভাঙ্গা গলায় বলে, কি হয়েছে? এইভাবে তাকিয়েছিস কেন? আমার কি রূপ বেড়েছে নাকি যেভাবে তাকিয়ে আছিস? নেহালের কোনো সাড়া শব্দ নেই। সে একই দৃষ্টিতে জাহিনের দিকে তাকিয়ে আছে। জাহিনের বড্ড বিরক্ত লাগলো। গতকাল রাতে থেকে এই ছেলেটা তাকে জ্বালিয়ে মারছে। এখন কি করতে চাইছে এই ছেলে? তার এখানে আসাটাই বড় ভুল হয়েছে। জাহিন বেড থেকে নামতেই মাথাটা হালকা ঘুরে ওঠে। ধপ করে বেডে বসে পড়ে। নিজেকে তটস্থ করে কিছু বলতে যাবে, সাথে সাথেই নেহাল সোফা থেকে উঠে জাহিনের পাশে বসে সন্দিহান গলায় বলে, জাহিন, তুই কি বন্ধু শারীরিকভাবে অসুস্থ? তাহলে আমাকে নির্ভয়ে বল। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে নিয়ে ভালো একজন ডাক্তারের কাছে যাব। জাহিন ভ্রু কুঁচকে বলে। কি যাতা বলছিস তুই এসব? নেহাল উচ্চ বাক্যে বলে। তাহলে আমি কি বলবো বল? জাহিন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, তোকে কিচ্ছু বলতে হবে না। তাহলে মিরাজ ঠিকই বলেছে, তোকে কলিকাতা হারবালের ঔষধ সেবন করিয়ে তোর যন্ত্রপাতি ঠিক করাতে হবে। জাহিন রাগী গলায় বলে, নেহাল, তুই চুপ করবি? গতকাল রাত্রে যা করেছিস তার জন্য কিন্তু আমি তোকে এখনো কিছু বলিনি। তুই আমাকে কিছু বলতে বাধ্য করিস না। শান্ত আছে, শান্ত থাকতে দে। নেহাল বিরক্তিকর ভাব নিয়ে বলে, তোর বলার মতো মুখ আছে নাকি? একজন পুরুষ মানুষ কখনোই তার বউকে পাশে রেখে এভাবে নাক ডেকে ঘুমাতে পারে না। আর সেখানে যদি পুরুষ মানুষটা হয় মাতাল, তাহলে তো কথাই নেই। কিন্তু তুই মাতাল হয়েও কিছু করলি না। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, আমি এতটা মাতাল ছিলাম না, তবে সেলফ কন্ট্রোল যে হারিয়েছি এটা বুঝতে পেরেছি। চাইলেই গত রাতে অয়ন্তীর মাঝে আমি ডুব দিতে পারতাম, কিন্তু নেহাল আগ্রহ নিয়ে বলে, কিন্তু কি ভাই? দেখ, অয়ন্তী আমার ছোট ভাইয়ের বউ হওয়ার কথা ছিল। ওনাকে আমি প্রথম থেকে আমার ছোট ভাইয়ের বউ হিসেবে দেখে এসছে। উনি হয়তো আমাকে সেই নজরে দেখে এসছেন, কিন্তু কারণবশত আমাদের সম্পর্কটা বদলে যায়। এখন সেই সম্পর্কটা স্বাভাবিক হতে একটু তো সময় লাগবে, কিন্তু তারপর ওনার অনেকটা কাছে গেছে আমি। বুঝতে পারছি তোর কথা, কিন্তু অতীত নিয়ে পড়ে থাকলে তো হবে না জাহিদ। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে আয়ন্তী ভাবির সাথে তোর জুড়ি ছিল, তাই বিয়েটা হয়েছে। জাহিন প্রসঙ্গ পাল্টে বলে, ঠিক আছে, আর ভাষণ না বেড়ে আমার জন্য তোর একটা শার্ট নিয়ে আয়। নেহাল দুষ্টু হেসে বাঁকা চোখে বলে, আচ্ছা আনবো, তার আগে এটা বল, গতকাল রাতে কি এমন হয়েছিল যার জন্য তুই ভাবির মাঝে ডুব দিতে পারলি না? জাহিন গম্ভীর গলায় বলে, তুই যাবি নেহাল, না হলে কিন্তু গতকাল রাতে যে ঘটনাটা ঘটিয়েছিস সেটার জন্য তুই আমার হাতে রামধোলাই খাবি। নেহাল চোখ মুখ কুঁচকে বলে, তোর মধ্যে ধৈর্যশীল পুরুষ যেন আর কেউ না হয়, এটা আমি অভিশাপ দিলাম সকল পুরুষ জাতিকে। বলেই হনহনিয়ে চলে যায় নেহাল। তার প্ল্যানটা যে জাহিন এভাবে নষ্ট করে দিবে সেটা সে একদম এক্সপেক্ট করতে পারছে না। সকালবেলা নেহাল রাইমাকে জোর করে অয়ন্তীর কাছে পাঠায় একটা নতুন শাড়ি দিয়ে, কিন্তু রাইমা যখন বুঝতে পারলো জাহিন আর অয়ন্তীর মাঝে তেমন কিছুই হয়নি, তখন এত পরিমাণ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল যা বলার বাহিরে। এরপর রাইমার রুমে এসে নেহালকে এমন ঝাড়ি দিয়েছে যেটা
খেয়ে নেহাল দৌড়ে জাহিনের কাছে আসে আর এসে দেখে জাহিন বেঘোরে ঘুমাচ্ছে। জাহিনের ঘুম দেখে মনে হচ্ছিল সারা রাত কত পরিশ্রম করেছে ছেলেটা, যার জন্য এখন এভাবে ঘুমাচ্ছে। নেহাল তখন সোফায় বসে জাহিনের ঘুম ভাঙার অপেক্ষায় ছিল। নেহাল চলে যেতেই জাহিন সোফায় বসে পড়ে। তার গতকাল রাত্রের ঘটনা স্পষ্ট চিত্রে মনে না থাকলেও কিছু ঝাপসা ঝাপটা চিত্র মনে আছে। গতকাল রাত্রের ঘটনা, নেহাল ইচ্ছে করে জাহিনকে সোফার উপরে রেখে গিয়েছে যাতে করে অয়ন্তীর মাতাল জাহিনকে বিছানায় নিয়ে আসে। অয়ন্তী কিছুক্ষণ পরেই রুমে আসে। রুমে ঢুকেই নজর পড়ে বিছানার উপরে কয়েকটা লাল গোলাপ ফুলের পাপড়ি পড়ে রয়েছে। তাদের কি আজ বাসর রাত নাকি যে এভাবে ফুলের পাপড়ি বিছানার উপরে ফেলে রেখেছে? এই ফুলের পাপড়িগুলো নেহালি ফেলে রেখে গেছে। অয়ন্তী জিহ্বা দ্বারা নিজের ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে এগিয়ে যায় জাহিনের দিকে। যত পা এগোচ্ছে জাহিনের দিকে তত যেন অয়ন্তীর এক অজানা ঘিরে ধরছে। অয়ন্তী জাহিনের দিকে ঝুঁকে কাঁধে হাত রেখে বলে, শুনছেন? বিছানায় গিয়ে ঘুমান, সোফায় ঘুমোতে পারবেন না, ঘাড় ব্যথা হবে আপনার। কিছুক্ষণ ডাকাডাকির পরে জাহিন চোখ মেলে তাকায়। জাহিন ঘাড় তাক করে মোহনীয় চোখে অয়ন্তীর পানে তাকিয়ে রইল। বুকটা ধুকবুক করছে অয়ন্তীর। জাহিনের এই চোখের চাহনি আর সইতে না পেরে অয়ন্তীর নজর সরিয়ে নিয়ে চলে যেতে নিবে, তখনই জাহিন অয়ন্তীর হাত ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। এভাবে টান দেওয়াতে অয়ন্তীর অবাধ্য চুলগুলো সামনে এসে পড়ে। অয়ন্তীর দু হাত গিয়ে ঠেকে জাহিনের বুকে। অয়ন্তী পিটপিট চোখে জাহিনের পানে তাকালো। নিঃশব্দ, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, গলা শুকিয়ে আসছে। ততক্ষণে জাহিনের মাতাল করা চোখ দুটো অয়ন্তীর ঠোঁট জোড়ার দিকে আটকে যায়। অয়ন্তী উঠতে নিলে জাহিন আরো শক্ত করে চেপে ধরে। অয়ন্তী কিছু বুঝে ওঠার আগেই জাহিন ফু দেয় অয়ন্তীর মুখে। অয়ন্তী চোখ বন্ধ করে নেয়। সর্বাঙ্গে বয়ে গেল এক অজানা শিহরণ। জাহিনের ফু দেওয়ার কারণটা মূলত অয়ন্তীর চুলগুলো মুখ থেকে সরানোর, কিন্তু জাহিন ব্যর্থ হলো। তাই হাত বাড়িয়ে কানের সাইডে গুঁজে দেয়। অয়ন্তী জাহিনের শীতল হাতের ছোঁয়া পেয়ে সাপের মতো মসড়ে উঠে চোখ মেলে তাকায়। অয়ন্তীকে আরো এক দফা অবাক করে দিয়ে সুঠাম দেহের অধিকারী জাহিন হুট করে ছোট্ট দেহের অয়ন্তীর দু বাহু চেপে ধরে সোফার অন্য সাইডে নিয়ে তাকে শুইয়ে দেয়। অয়ন্তী হকচকিয়ে উঠে হা হয়ে যায়, জাহিনের মুখের দিকে তাকিয়ে রইল। এই লোক পাগল হয়ে গেছে নিশ্চয়ই, না হলে এমনটা কেউ করে? ভাবুক অয়ন্তীর কপালে জাহিনের উত্তপ্ত পুরুষালী ঠোঁটের ছোঁয়া পড়ল। অয়ন্তী চোখ বন্ধ করে খামচে ধরল জাহিনের শার্টের কলার। চোখ বন্ধ করা অবস্থায় বুঝতে পারল জাহিনের পরের কার্যক্রম কি হতে চলছে, কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, জাহিনের সাড়া নেই। অয়ন্তী চোখ মেলে তাকাতেই জাহিন হাসলো। অয়ন্তী বোকা বনে গেল। এই লোক সত্যি মাতাল হয়ে গেছে, না হলে বাস্তবিক এমনটা করতো না। জাহিন অয়ন্তীর ডান হাতটা ধরে তার বাঁ বুকের পাশটায় রেখে ভরাট গলায় বলে, কি অনুভব করছেন অয়ন্তী? অয়ন্তী নির্বাক ভঙ্গিতে তাকালো জাহিনের পানে। জাহিন মুস্কি হেসে বলল, এই হৃৎপিণ্ডের গতির মাত্রা স্বাভাবিকের চেয়ে স্বাভাবিক মাত্রায় চলার কারণ কি জানেন? অয়ন্তী প্রশ্নবোধক নয়নে জাহিনের পানে তাকালো। জাহিন পুনরায় ঘোর লাগানো গলায় বলল, আপনি যে আমার সংস্পর্শে আসলে আমার হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কেন এমনটা বলুন তো? অয়ন্তী বাক্য ব্যয় করল না, নির্মেষ ভঙ্গিতে তাকিয়ে রইল জাহিনের পানে। জাহিন এবার অধৈর্য হলো যেন। শুকনো ঢোক গিলে অয়ন্তীর ঠোঁটের দিকে এগিয়ে যায়। দুজনের গরম নিঃশ্বাস একে অন্যের মুখে আছড়ে পড়ছে। জাহিন অয়ন্তীর ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে নিবে, তখনই অয়ন্তী মুখ ঘুরিয়ে নেয়। জাহিনের ঠোঁটের ছোঁয়া গিয়ে পড়ল অয়ন্তীর গালে, কিন্তু নেশাতুল জাহিন যেন আরো পেয়ে বসেছে অয়ন্তীর গলার ভাঁজে ভাঁজে অজস্র চুমু এঁকে দিচ্ছে। অয়ন্তী যেন এক অদৃশ্য বাঁধনে পড়ে গেছে। সারা শরীর অসাড় হয়ে আসছে, কিন্তু জাহিনকে আটকাতে হবে। এই লোক সজ্ঞানে থেকেই তাকে চুমু খাওয়ার পরে এতটা জড়তা নিয়ে কাটিয়েছে এতদিন। সেই লোক যদি জানতে পারে মাতাল অবস্থায় তার সাথে এমনটা করছে, তাহলে তো সেই লোক হয়তো আর জীবনেও তার সামনে আসবে না। এই অস্বস্তি নিয়ে
অয়ন্তী জোরে নিঃশ্বাস নিয়ে শক্তপোক্ত বলিষ্ঠ দেহের জাহিনকে ঠেলে দিয়ে নিজের কাছ থেকে সরালো কোনো মতে। জাহিন উন্মাতের মতো জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। অয়ন্তী কাঁপা কাঁপা গলায় বলে, জান প্লিজ থামুন। আপনি নিজের মাঝে নিয়ে, আর আমি চাই না আপনি এভাবে আমার কাছে আসুন। এভাবে আমার নিজের করে নিন, আমি এটা চাই না। আমি চাই আপনি সব জ্ঞানে আমার কাছে আসুন। সব জ্ঞানে আপনার ভালোবাসায় সিক্ত করুন আপনি আমায়। আর সেই বিশেষ মুহূর্তটা আমরা সারা জীবন মনে রাখবো। অয়ন্তীর কথা শুনে জাহিন থমকে যায়। কয়েকক্ষণ অয়ন্তীর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অয়ন্তীর ঠোঁটে ছোট্ট করে চুমু দিয়ে বলে, তাই হবে সব জ্ঞানে আপনার কাছে আসবো আমি, তবে মাতাল অবস্থায় নয়। বলে অয়ন্তীর কাছ থেকে দূরে সরে এসে স্টান হয়ে দাঁড়িয়ে এলোমেলো পায়ে হেঁটে ধপ করে বিছানাতে গিয়ে শুয়ে পড়ে। অয়ন্তীর গায়ে থাকা এলোমেলো শাড়িটা ঠিক করে উঠে বসে। এতক্ষণ যেন তার উপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছিল। অয়ন্তী এক দৃষ্টিতে ঘুমন্ত জাহিনের দিকে তাকিয়ে রইল। আর যেন এক অন্য জাহিনের সাথে পরিচয় হলো, যেই জাহিন তার কাছে বড্ড ভয়ঙ্কর। সকালের খাওয়া দাওয়া শেষ করে জাহিন আর অয়ন্তী রওনা দিল নিজেদের বাড়ির উদ্দেশ্যে। শেখ বাড়ির সামনে এসে গাড়ি থামে। অয়ন্তী সিট বেল্ট খুলে নামতে নিবে, তখন জাহিন বলে, নুহাসকে কি বলুন, ওর জন্য আমি অপেক্ষা করছি গাড়িতে। অয়ন্তী মাথা নাড়িয়ে গাড়ি থেকে নেমে গেল। সকাল থেকে কেউ কারো সাথে কথা বলেনি। জাহিন অয়ন্তীর যাওয়ার পানে তাকিয়ে রইল। অয়ন্তী আড়াল হতেই জাহিন মাথাটা হেলিয়ে দেয় সিটের উপরে। কিছুক্ষণ পরেই নুহাস আসলো। এবার তারা দুজনে যাবে রিহানকে আনতে। অনেক দিন হয়ে গেছে পরিবার ছাড়া, আর কতদিন থাকবে ছেলেটা। এবার এই সমস্যার সমাধান করতে হবে, না হলে হয়তো আরো ভয়ঙ্কর কোনো পরিস্থিতিতে পড়তে হবে। দীর্ঘ 6 ঘন্টা জার্নির পর জাহিন আর নুহাস রিহান যেই হোটেলে আসে সেই হোটেলে এসে পৌঁছায়। সন্ধ্যা হয়ে গেছে। জাহিন গাড়ি লক করে মুখে মাস্ক পরে হোটেলের ভেতরে প্রবেশ করে। রিসেপশনের কাছে এসে রিহানের রুম নাম্বার জেনে লিফটে উঠে 10 তলায় যায়। রিহানের রুমের সামনে এসে কলিং বেল বাজাতেই এর কিছুক্ষণ পরে দরজা খুলে দেয় রিহান। দরজা খুলে ভাই আর নুহাসকে দেখে রিহান হতভম্ব হয়ে যায়। বড় বড় চোখ করে তাকিয়ে আছে জাহিনের পানে। রিহান ভয়ে শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়া তুমি এখানে? কেন, তুই কি ভেবেছিস তোকে খুঁজে পাবো না আমি? কথাটা বলে জাহিন রিহানের পাশ কাটিয়ে রুমের ভেতরে ঢুকে মুখ থেকে মাস্ক খুলে গম্ভীর হয়ে বলে, বাড়ি চল, অনেক নাটক করেছিস, আর নাটক করতে হবে না। ভাইয়া আমি আসলে জাহিন ভাইকে থামিয়ে দিয়ে বলে, তোর মুখ থেকে একটা কথা শুনতে চাই না আমি। চুপচাপ তোর যাবতীয় সব জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে আয়। ওই দিনের ঘটনাটা কিন্তু আমি এখনো ভুলিনি। রিহান অধৈর্য হয়ে বলে, ভাইয়া প্লিজ আজকের রাতটা এখানে থাকতে দাও। আমি কথা দিচ্ছি আমি আগামীকাল বিকালের মাঝে বাড়ি পৌঁছে যাব। জাহিন ভ্রু কুঁচকে বলে, আজকে গেলে প্রবলেমটা কোথায় তোর? আজকে বাড়ি গেলে যে কথা আগামীকাল গেলে একই কথা। রিহান ছোট করে বলে, একজনের সাথে দেখা করতে যেতে হবে ভাইয়া। কি বললি? কিছু না, প্লিজ ভাইয়া প্লিজ আমাকে আজকের রাতটা এখানে থাকতে দাও। জাহিন কিছুক্ষণ চুপ মেরে রইল। ঠিক আছে, আগামীকাল আমি যেন তোকে বাড়িতে দেখি। হ্যাঁ হ্যাঁ, আমাকে আগামীকাল বাড়িতে দেখবে। বলেই জাহিন রুম থেকে বের হয়ে যায়। নুহাস রিহানের কাঁধে হাত রেখে বলে, চলে আসিস আগামীকাল, বাড়ির সবাই তোকে মিস করে। পারলে আজকের রাতটা এখানে থেকে তোকে সাথে করে নিয়ে যেতে পারতাম। তবে আগামীকাল একটা মিটিং থাকার কারণে সেটা আর হলো না। রিহান মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নুহাস চলে যায়। রিহান বেডে বসে পড়ে। নুহাস ভাই আর ভাইয়া যে এখানে আসছে এটা মা কেন তাকে বলল না? হয়তো মা জানে না এই বিষয়ে। রিহান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেডের চিত হয়ে শুয়ে পড়ে। আগামীকাল পাপড়ির সাথে শেষবারের মতো দেখা করবে। সত্যি জোর করে ভালোবাসা যায়, সে যত চেষ্টা করুক কারো মন জোর করে পাওয়া যায় না। এতদিন তো পাপড়ির কাছ থেকেও ভালোবাসা আদায় করতে পারেনি। এবার না হয় দূরে গিয়ে ভালোবাসা আদায় করা যায় কিনা দেখা যায়। কথায় আছে,
দূরত্বই নাকি গাঢ় হয় ভালোবাসা। এবার দেখার পালা রিহান পাপড়ির কাছ থেকে দূরে সরে গেলে পাপড়ি কেমন প্রতিক্রিয়া করে। নুহাসকে থানায় ধরে আনা হয়েছে। কোনো পুলিশ অফিসার সশরীরে গিয়ে নুহাসকে থানায় ধরে আনেনি, বরং ধরে নিয়ে এসেছে জনতারা। সারাপ এই থানার এসআই হওয়াতে নুহাসকে লকআপে না রেখে জিজ্ঞাসাবাদ রুমে রেখেছে। বন্ধু হয়ে প্রাণের বন্ধুকে কি করে ওই শিকলের তৈরি চার দেওয়ালের মাঝে রাখবে? আগে অপরাধ প্রমাণ হোক, তারপর যা করার প্রয়োজন তাই করবে। কারো মুখের কথায় সারাপ বিশ্বাস করবে না যে নুহাস এই জঘন্য কাজটা করতে পারে। আধ ঘন্টা হয়ে গেছে নুহাসকে থানায় নিয়ে আসা হয়েছে, কিন্তু নুহাস টু শব্দ পর্যন্ত করেনি। সারাপ হাজারটা প্রশ্ন করেছে নুহাসকে, কিন্তু নুহাসের মুখে কোনো কথা নেই। পাথর হয়ে বসে রয়েছে কাঠের শক্ত চেয়ারে, আর দৃষ্টি বড্ড স্থির। শার্টের উপরে 2-3টা বোতাম ছিঁড়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, চেহারায় কেমন শুকিয়ে গেছে। বন্ধুকে বিধ্বস্ত অবস্থায় দেখে সারাপের যেন বুকটা ফেটে যাচ্ছে। কি করে বন্ধুকে এই মিথ্যা অপবাদ থেকে রক্ষা করবে বোধগম্য হচ্ছে না তার। 11 ঘন্টা আগে জাহিন নির্বাচন অফিস থেকে বের হয়ে সাথে খলিল তালুকদারও বের হন, কিন্তু ওনার চোখে মুখে রহস্যময় এক হাসির রেখা বিস্তার করছে ঠোঁটের কোণে। জাহিন খলিল তালুকদারের দিকে তাকাতেই খলিল তালুকদার মৃদু হেসে বলেন, অভিনন্দন জাহিন, জীবনে প্রথমবারের মতো মনোনয়নপত্র পাওয়ার জন্য। আশা করি ভবিষ্যৎ মেয়র হলে তোমার কাছ থেকে জনগণ ভালো কিছু পাবে। জাহিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল খলিল তালুকদারের দিকে। যে লোক কয়েকদিন আগে নানা কৌশলে তাকে নির্বাচনে দাঁড়ানো থেকে নামাতে চেয়েছিল, সেই লোক তাকে অভিনন্দন জানাচ্ছে। বিষয়টা কি? খলিল তালুকদার পুনরায় বলল। কি হলো, শুধু কি চেয়ে চেয়ে দেখবে আমায়, কিছু বলবে না? জাহিন ব্লেজারের কলার ঠিক করতে করতে বলল, ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্য। আর আপনাকে অভিনন্দন। খলিল তালুকদারের জাহিনের দিকে ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলেন, ঠিক আছে, তাহলে আসি। জাহিন ও খলিল তালুকদারের হাতে হাত মিলিয়ে বলল, হুম। সাবধানে থাকবে, আবহাওয়া ঠিক খুব একটা ভালো ঠেকছে না। কথাটা বলে রহস্যময় হেসে চলে গেলেন। জাহিনের পাশে থাকা নুহাস বলল, ভাই, এই খলিল চৌধুরীর ভালো মানুষের হাবভাব আমার ভালো ঠেকছে না খুব একটা। শয়তান অলওয়েজ ভালো মানুষের মুখ এসে বলে থাকে, ঠিক যেমনটা খলিল তালুকদার বলে থাকেন। কথাটা বলে জাহিন পা বাড়াতে নেবে, ঠিক তখনই পেছন থেকে কেউ ডেকে উঠে। জাহিন তাকিয়ে দেখে সাদিক এসেছে। জাহিন ভ্রু কুঁচকে বলল, কিছু বলবি? সাদিক উসখুস করে বলল, আসলে একটা কথা বলার ছিল তোমাকে। কি কথা? কেউ হয়তো তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনেছে, তাই একটু সাবধানে থাকবে। কথাটা বলে এক মুহূর্ত দেরি করলো না সাদিক, দ্রুত পায়ে হেঁটে চলে গেল। জাহিন অবাক চোখে সাদিকের যাওয়ার পানে তাকিয়ে রইল। আগে বাপ সাবধান করলো, আর এখন পোলা সাবধান করে গেল। কি করতে চাইছে কি এই বাপ আর পোলা মিলে? নুহাস সন্দিহান গলায় বলল, ভাই, কি হচ্ছে এসব? কিছুই বুঝতে পারছি না। কিসের জন্য সাবধানে থাকতে বলছে এই দুজনে? জাহিন কিছু বলল না, শুধু তাকিয়ে রইল সামনের দিকে। এবার মনে হচ্ছে তাকেও ঘুরে দাঁড়াতে হবে। রাজনীতিতে থাকতে হলে একটু শক্ত হতেই হবে, এভাবে সৎ থাকলে হবে না, একটু অসৎ হতেই হবে। না হলে এই নোংরা রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব হবে না। ভেবেছিল অন্যদের মতো কারো কোনো ক্ষতি না করে এগিয়ে যাবে, কিন্তু সেটা মনে হচ্ছে না, হবে না। সারাপ কেস ফাইল চেক করছে এক মনে। তখনই ডেস্কের উপরে রাখা ফোনটা ভাইব্রেট করে। সারাপ নাম্বার চেক না করে কল পিক করে বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে মেলি রাগী চিকন স্বরের কণ্ঠ। আজব, আপনি তো গতকাল রাত্রিবেলা আমাকে ফোন করেছিলেন, আর এখন আমাকেই বলছেন আমি কে? আপনি কে সেটা আগে বলুন। সারাপ ভ্রু কুঁচকে বলে, আশ্চর্য, আমি কোন দুঃখে আপনাকে ফোন করতে যাব? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? কি বাটপার লোক রে বাবা, নিজেই ফোন করেছে রাত 10টার সময়, আর এখন অস্বীকার করছে। নিহাতে আমি ভেবেছিলাম কোনো ইম্পর্টেন্ট কল হয়তো, তাই কল ব্যাক করেছি। না হলে জীবনেও নিজের টাকা খরচ করে কল দিতাম না। যত সব আজাইরা মানুষ, মেয়েদের রাত বিরাতে ডিস্টার্ব করার ধান্দা।
বলেই কল কেটে দেয়। সারাফ হতবাক হয়ে বসে রইল। সে রাত বিরাতে মেয়েদের বিরক্ত করে এই কথাটাও শুনতে হলো তাকে। কলটা কে করেছে সেই ব্যাপারটা বোধগম্য হতে কয়েক সেকেন্ড সময় লাগলো সারাফের। তড়িৎ গতিতে ফোনের লক খুলে কল হিস্টোরিতে গিয়ে যা দেখে তাতে কপাল চাপড়াতে ইচ্ছা হচ্ছে সারাফের। আর যদি নাম্বারটা দেখে কল রিসিভ করতো তাহলে হয়তো অন্যরকম হতো ব্যাপারটা। সারাফ সাথে সাথে কল ব্যাক করে। 2 বার রিং হওয়ার পরই মেয়েটি কল রিসিভ করে বাসখাই কণ্ঠে বলে, আপনি আবার আমাকে কল করেছেন? বেয়াদ্দপ ছেলে, লজ্জা করে না মেয়েদের বিরক্ত করতে? আপনার ফোন নাম্বার আমি পুলিশের কাছে দিয়ে দিব। রাত হলেই মেয়েদের জন্য ভালোবাসা উতলে পড়ে না, আর রাত হলেই সেই ভালোবাসা নিভে যায়। কথাটা শুনে সারাফের হাসতে ইচ্ছে হলো। তাকে পুলিশের ভয় দেখাচ্ছে মেয়েটা, পুলিশকেই পুলিশের নাম দিয়ে ভয় দেখাচ্ছে। ব্যাপারটা বড্ড অদ্ভুত। আর মেয়েদের জন্য ভালোবাসার উথলে পড়ছে মানেটা কি? কথাটা মেয়েদের নয়, একটি মেয়ে হবে যে মেয়েটির জন্য রাত কেন সব সময় ভালোবাসা উথলে পড়ে তার। সারাফ ঢোক গিলে গলা খাকারি দিয়ে বলে, আপনি আমায় ভুল ভাবছেন লিজা, আমি তো লিজা নিজের নামটা শুনে অবাক হয়ে সারাফকে কিছু বলতে না দিয়ে বলে, আপনি আপনি আমার নাম জানেন কি করে? তার মানে আপনি আমাকে আগে থেকেই টার্গেট করে ফোন দিয়েছেন। সারাফের মাথা ঘুরছে। এই মেয়ে কি উল্টাপাল্টা কথা বলছে? টার্গেট ফার্গেট মানে কি? সারাফ কিছু বলতে যাবে, সাথে সাথে কনস্টেবল হান্নান করিম এসে বলেন, স্যার আমাদের এক্ষুনি যেতে হবে, একটা আত্মহত্যার কেস হাতে এসেছে, লাশটা নামাতে যেতে হবে। সারাফ কান থেকে ফোনটা সরিয়ে বলে, ঠিক আছে, আপনি গাড়ি বের করুন, আমি আসছি। ইয়েস স্যার। হান্নান করিম চলে যান। সারাফ বসা থেকে উঠে দাঁড়িয়ে ক্যাপটা হাতে নিয়ে লিজাকে বলে, আপনার সাথে আমি পরে কথা বলবো, এখন রাখি। কি বললো? আত্মহত্যার কেস? এই লোক কি পুলিশ নাকি? পুলিশ হয়ে এমন অসৎ কাজকর্ম কি করে করে? অবশ্য পুলিশগুলোই এমন হয়। রিহান হোটেলের সব বিল মিটিয়ে একেবারের জন্য বের হয়ে গেছে নিজ বাড়ি যাওয়ার জন্য। আজ কতদিন পর তার নিজ বাসভবনে ফিরে যাচ্ছে। একদিকে বাড়ি ফেরার আনন্দ আর অন্যদিকে পাপড়ির সাথে আর দেখা না হওয়ার জন্য মনটা বড্ড বিষণ্ণ হয়ে রয়েছে। 4 রাস্তার মোড়ে রিহান দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে, অপেক্ষা করছে পাপড়ির জন্য। কয়েকদিন পরেই পাপড়ির দেখা মিললেও পাপড়ি রিহানকে দেখেও না দেখার ভান ধরে চলে যেতে নিলে রিহান দৌড়ে এসে পাপড়ির সামনে দাঁড়িয়ে বলে, বাপরি, প্লিজ একটিবার আমার কথাটা শোনো। পাপড়ি ওরফে অবন্তী দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে বলে, আপনার সাথে আমার কোনো কথা নেই, প্লিজ আপনি আমার পিছু ছেড়ে দিন। পাপড়ির পাশে থাকা ইভা চাপা গলায় বলে, এত করে বলছো যখন তখন শোন না কি বলতে চাই। রিহান শান্ত গলায় বলে, ছেড়ে দেবো তোমার পিছু আমি এই মুহূর্ত থেকে। মুহূর্তের মাঝেই পাপড়ি থমকে যায়, পা দুটো স্থির হয়ে যায়। কেন যেন মনে হচ্ছে এক অদৃশ্য শক্তি তার পা দুটো মাটির সাথে আঁকড়ে ধরেছে, চাইলেও নড়াতে পারছে না। রিহানের কথা শুনে তো তার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু বুকের মাঝে এমন ঝড় বইতে শুরু করেছে কেন? পাপড়ি জিজ্ঞাসা চোখে রিহানের দিকে তাকালো। রিহান মুচকি হেসে আবেগ নিয়ে বলে, চলে যাচ্ছি এই কষ্টের শহর ছেড়ে নিজের শহরে। এতদিন বিরক্ত করার জন্য সত্যিই আমি দুঃখিত, পারলে ক্ষমা করে দিও। আসলে কি বলতো, ভালোবাসা জিনিসটা তো নিজের উপরে নিয়ন্ত্রণ থাকে না, তাই কখন যে তোমায় ভালোবেসে ফেলেছিলাম বুঝতে পারিনি। তুমি সেই ভাগ্যবতী মেয়ে, যে মেয়েটা ছিল আমার এই ছোট্ট জীবনের প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি। কিন্তু আমি একা ভালোবাসলে কি হবে? আবার ভালোবাসার মানুষটাকেও তো আমায় ভালোবাসতে হবে। এখন সেই মানুষটা যদি আমাকে পছন্দ না করে, আমায় নিয়ে তার মনে যদি কোনো অনুভূতি না সৃষ্টি হয়, তাকে তো আর জোর করতে পারি না। একতরফা ভালোবাসা সত্যিই কষ্টের। আগে যখন আমার ফ্রেন্ড সার্কেল এই একতরফা ভালোবাসা নিয়ে কথা বলতো, তখন আমি হেসে খুদে উড়িয়ে দিতাম। কিন্তু এখন বুঝতে পারলাম এর যন্ত্রণা কতটা প্রগাঢ়, কতটা কষ্টের। চেষ্টা করব তোমাকে ভুলে যেতে, কিন্তু জানি প্রথম প্রেম এত সহজে ভোলা যায় না। আমিও আমার প্রথম প্রেমকে ভুলতে চাই না। সারা জীবন তোমায় মনে রাখবো, কিন্তু তুমি আমাকে ভুলে যাবে প্লিজ। কারণ আবার কথা মনে পড়লেই তোমার কষ্ট হবে, আর আমি চাই না তুমি কষ্ট পাও।
তুমি সব সময় হাসি খুশি প্রাণবন্ত থাকো, এটাই আমার চাওয়া। কথাগুলো বলে রিহান থামে। পাপড়ি নির্বিঘ্ন হয়ে রিহানের প্রত্যেকটা কথা শুনে যাচ্ছে। রিহান 4-5টা নজর বুলিয়ে জোরে নিঃশ্বাস ছেড়ে আবারও বলে, অনেক কথা বলে ফেলেছি, প্লাস তোমার অনেকটা সময় অপচয় করে দিলাম, তার জন্য সরি। ভালো থেকো তুমি সব সময়ের জন্য। দুঃখ যেন তোমাকে কোনো দিন ছুঁতে না পারে। আমি এখন আসি, আর বিরক্ত করবে না এই রিহান নামের বাজে ছেলেটা। আর তোমার নাম ধরে মাঝ রাস্তায় ডেকে উঠবে না, আর বলবে না তোমায় ভালোবাসি কথাটা এই বাজে ছেলেটা। ভালো থেকো, গুড বাই। বলেই হাঁটা ধরল রিহান। পাপড়ি এক নজরে রিহানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার অচেতন মন বলছে রিহান একটিবারের জন্য হলেও পিছনে ফিরে তার দিকে তাকাবে, কিন্তু রিহান ফিরে তাকালো না। এতে পাপড়ির বুকের বা পাশটা চিনচিন ব্যথা অনুভব করলো। পাপড়ির মন বলছে দৌড়ে গিয়ে রিহানের হাত দুটো শক্ত করে ধরে মানুষটাকে আটকে দিতে, কিন্তু মস্তিষ্ক তার উল্টো কথা বলছে। রিহান গাড়িতে এসে বসে লুকিং গ্লাসের দিকে তাকালো। অদূরে দাঁড়িয়ে থাকা পাপড়ির মুখখানা লুকিং গ্লাসে দেখা যাচ্ছে। রিহান মৃদু হাসলো। রিহান জানে যে মেয়ে এতদিন তাকে দেখতে পারতো না, সেই মেয়ে আজ সারাক্ষণ তার কথা স্মরণ করবে। এটাই প্রকৃতির নিয়মের কাছে। জিনিসটাকে প্রথম দিকে মূল্যায়ন না করলেও সেই জিনিসটা যখন দূরে সরে যায় তখন সেই জিনিসটার মূল্য দ্বিগুণ বেড়ে যায়। রিহানও চায় পাপড়ি তার শূন্যতা বুঝুক, তার ভালোবাসা বুঝুক। তার জন্য না হয় একটু দূরত্ব বাড়িয়ে দেওয়া যাক। রিহান তপ্ত নিঃশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। গাড়িটা যতক্ষণ চোখের সামনে ছিল ততক্ষণ পাপড়ি তার দিকে তাকিয়েছিল। পাপড়ির পাশে দাঁড়িয়ে থাকা ইভা পাপড়ি ওরফে অবন্তীর কাঁধে হাত রেখে বলে, রিহান ভাই চলে গেছে, অবন্তী তোকে আর বিরক্ত করবে না। অবন্তীর কণ্ঠে ক্রোধ এনে বলে, ভালো হয়েছে চলে গেছে, এই লোক যেন আর ফিরে না আসে, এই দোয়াই করি মনে প্রাণে আমি। ইভা শব্দ করে হেসে বলে, আসলে নারী জাতির মন বোঝা বড়ই কষ্টকর। তারা যে কি চাই বা না চাই তারা নিজেও বোঝে না। অবন্তী ভ্রু কুঁচকে বলে, মানে? এই যে তুই রেহান ভাই চলে যাওয়াতে রাগ দেখাচ্ছিস, সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। অবন্তী আমতা আমতা করে বলে, তোকে এত বুঝতে বলেছে কে? একটু কম বোঝ। বলেই হাঁটা ধরল, কিন্তু মনে মনে বলছে, সত্যি কি চলে গেছে লোকটা, নাকি আমার সাথে মজা করলো, কোনটা? জাহিন ফাইল চেক করছে। পৌরসভার মাঝে মোট কত হাজার মানুষ ভোটার তার লিস্ট চেক করছে। মোট 19টা ইউনিয়ন পরিষদ নিয়ে এই পৌরসভা গঠিত। প্রত্যেকটা ইউনিয়ন মিলে মোট 60,000 জনগণ, তার মাঝে 35,000 মানুষ ভোটার। এমন সময় নুহাস আসে জাহিনের কেবিনে। ভাই, এক জায়গায় যেতে হবে আমাদের। জাহিন ফাইল চেক করতে করতে বলে, কোথায়? 12 নং ইউনিয়নে। জাহিন নুহাসের দিকে চোখ তুলে তাকিয়ে প্রশ্ন করে, কেন? তোমাকে সালিশে বিচারক হিসাবে যেতে হবে। আমায় কেন? ওই গ্রামের কাউন্সিলর নেই? আছে, কিন্তু তোমাকেও সামিল হতে হবে এতে। কাউন্সিলর নিজে আমাকে ফোন করে বলেছে তোমাকে যেতে। জাহিন চুপ করে বসে রইল কিছুক্ষণ। একদম মন চাইছে না যেতে, কিন্তু সামনে নির্বাচন, না গেলে অনেক কথা উঠবে। তাই সিদ্ধান্ত নিল সে যাবে। কিন্তু কে জানতো তার এই সিদ্ধান্তটা কাল হয়ে দাঁড়াবে নুহাসের জন্য। সালিশের কাজ শেষ করে নুহাস আর জাহিন বাড়ি ফেরার পথে রওনা দিল, কিন্তু মাঝ পথে আসতেই টায়ার পাংচার হয়ে যায়। আশেপাশে কোনো মেকানিকের দোকানও নেই, কিন্তু আসার পথে একটা মেকানিকের দোকান পড়ে। তাই নুহাসই চলল মেকানিক আনতে। জাহিন নুহাসের সাথে যেতে চেয়েছিল, কিন্তু নুহাস তার সাথে জাহিনকে যেতে বারণ করলো। মেকানিক আসলো, কিন্তু যেই যন্ত্রটা নিয়ে আসার কথা সেটা না এনে অন্য একটা যন্ত্র নিয়ে আসলো। মেকানিক আবারও ছুটে চলল যন্ত্রটা আনতে, কিন্তু 20 মিনিট হয়ে গেল, কিন্তু মেকানিকের আসার নাম নেই। নুহাসের বড্ড রাগ উঠল। আজ যদি সে পারতো টায়ার চেঞ্জ করতে, তাহলে এত সমস্যায় পড়তে হতো না। শেষমেশ আধ ঘন্টা পর আসলো মেকানিক। তাদের দোকানে নাকি ঝগড়া শুরু হয়ে গিয়েছিল, তাই আসতে দেরি হয়েছে। সন্ধ্যা হওয়ার পথে জাহিন গাড়িতে বসে আছে। তার ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে অয়ন্তীর হাস্য উজ্জ্বল একটা ছবি। ছবিটা তোলা হয়েছিল তাদের বউ ভাতের দিন।
জাহিন তর্জনী আর বৃদ্ধা আঙ্গুল দ্বারা ছবিটা জুম করলো। জুম করতেই অয়ন্তীর লালচে রঙের ঠোঁট জোড়ায় ফোনের সম্পূর্ণ স্ক্রিনে ফুটে ওঠে। মনে পড়ে যায় ওই দিনের রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনা। জাহিন আনমনেই নিজের ঠোঁটের উপরে হাত রেখে ঢোক গিলে সাথে সাথেই ফোনটা বন্ধ করে গাড়ি থেকে নেমে পড়ে। কথায় আছে, অলস মস্তিষ্কে শয়তানের বাসা। আর তার এখন এই অলস মস্তিষ্কে উদ্ভট চিন্তা ভাবনা আসছে। হঠাৎ করে জাহিনের সামনে একটা কালো রঙের গাড়ি এসে থামে। এভাবে তার সামনে গাড়ি ব্রেক করাতে জাহিন রেগে চিৎকার করে বলে, আরে দেখে শুনে গাড়ি ব্রেক করবেন তো, চোখে পকেটে নিয়ে হাঁটেন নাকি? গাড়ি থেকে নেমে আসে নেহাল। জাহিন অবাক হয়। তার আগেই বোঝা উচিত ছিল এই ফালতু কাজটা এই নেহাল ছাড়া অন্য কেউ করতে পারে না। নেহাল হাসতে হাসতে বলে, কেমন চমকে দিলাম দোস্ত তোকে। জাহিন কিছু বলল না, চুপ করে রইল। নেহাল উকি দিয়ে পাংচার হয়ে যাওয়া টায়ারটা দেখে বলে, টায়ার পাঞ্চার কেস দেখা যায়, তুই চাইলে আমি তোকে লিফট দিতে পারি। জাহিন নাকচ করে বলে, তোর যাওয়া তুই যা, আমি গাড়ি করে যেতে পারবো। এর মাঝে নুহাস বলে ওঠে, ভাই তুমি চলে যাও, নিহাল ভাইয়ের সাথে আমি পরে আসছি। না না, আমি তোর সাথে যাব। ঠিক তো হয়ে গেছে প্রায়। নেহাল জাহিনের কাঁধ জড়িয়ে ধরে বলে, এত ঢং না ধরে চল তো, যেতে যেতে তোকে কয়েকটা টুটকা শিখিয়ে দিব। জাহিন ভ্রু কুঁচকে বলে, টোটকা? কিসের টোটকা? নেহাল দুষ্টু হেসে বলল, রোমান্টিক হওয়ার টোটকা, ভবিষ্যতে যেন কাজে লাগতে পারিস। আর সে টোটকা কাজে লাগানোর পর যেন একটা সুমিষ্ট ফলাফল জানতে পারি আমি। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে গাড়িতে উঠল। আজ তার খবর আছে। এই নেহাল আজ তার বেহাল অবস্থা করেই ছাড়বে। এ এমন ব্রেন নিয়ে কি করে যে এলএলবি নিয়ে পড়ে উকিল হলো আল্লাহই জানে। সারাক্ষণ মাথায় শুধু এসব আজগুবি চিন্তা ভাবনা।